এই যে মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটে না, সবাই বলে এটা কয়েক মিনিটের ব্যাপার, কয়েকটা মুহূর্তের ব্যাপার। এই মুহূর্তটা কেটে যায়, শরীরও রিকভার করে নেয়, কিন্তু আমাদের আত্মায়, আমাদের মনে যে আঘাতটা লাগে না, এটা কিন্তু রিপেয়ার হয় না সঙ্গে সঙ্গে, এটা রিপেয়ার করা যায় না। এগুলো আত্মাতে চির ধরা বলে, আত্মা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এগুলো সহজে জোড়া লাগে না। যখন আমাদের সঙ্গে কোনো খারাপ কিছু হয় আর আমরা রিভেঞ্জ না নিয়ে সেটা ভগবানের উপর ছেড়ে দিই, এই প্রকৃতি তখন আমাদের হয়ে সেই রিভেঞ্জটা নেয়। আমি চাই প্রত্যেকটা মেয়ে বেঁচে থাকুক এবং জানুক তার উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারীকে প্রকৃতি কি সাজা দিয়েছে। হরে কৃষ্ণ। অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি। মনের এমন অবস্থা ছিল না যে আমি এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করে দিই, কারণ এই বিষয়টা ভীষণই দুঃখজনক এবং মন ভারাক্রান্ত করে দেয়। কিন্তু এই বিষয়টা এমন একটা বিষয়, একজন মেয়ে হয়ে আমি নেগলেক্ট করতে পারছি না। আর এটা নিয়ে সবার বলা উচিত, কারণ এটার আমি জানি না বিচার হয়তো হবে কি না, কারণ আমাদের দেশের যা পরিস্থিতি, শুধু দেশ বলে নয়, যা বিশ্বের যা পরিস্থিতি আর মেয়েদের পজিশন যা এই বিশ্বে রয়েছে, তাতে আমার মনে হয় না সুবিচার কখনো সম্ভব। মেয়ে হয়ে জন্মানো একটা পানিশমেন্টের থেকে কিছু কম বলে আমার মনে হয় না, কারণ এই জিনিসগুলো যে শুধু নতুন বিষয়, শুধু কলিযুগেই ঘটছে সেমন নয়। এই ঘটনাগুলো মেয়েদের সাথে যুগ যুগান্তর ধরে হয়ে এসছে। আর আমার দৃঢ় বিশ্বাস, মেয়ে হয়ে জন্মানো একটা পানিশমেন্ট আমরা ভোগ করি, প্রত্যেকটা মেয়েই ভোগ করে। আর আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি কারণ আমারও এই বিষয়ে কিছু বলার আছে। আর কেন আমি মনে করি যে যুগ যুগান্তর ধরে মেয়েরা এইগুলো ভোগ করছে বলে মেয়েরা এগুলো পানিশমেন্ট হিসেবেই পাচ্ছে, মেয়ে হয়ে জন্মানোর পানিশমেন্ট, সেটার বিষয়েও আমি কিছু বলবো। তো কলকাতায় আমাদের যে ঘটনাটা ঘটে গেল কিছুদিন আগে, অতি ভয়াবহ ঘটনা একটা। আর এটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে ঘটনাটা ঘটেছে। 113টা কামড়ের দাগ, চুলের ক্লিপ যৌনাঙ্গে আটকানো, পেলভিক গ্রিডল ভাঙা, হাত পা ভাঙা, চোখে কাচের টুকরো, চোখ দিয়ে রক্ত বেরোনো। মানে নৃশংসতা যে কতটা হাইট পেরিয়ে গেছে এই ঘটনাটায়, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। না, আমার মনে হয় কি করে এদেরকে নরপিশাচ বলবো না কি বলবো আমি জানি না, কারণ জন্তু বলাটাও জন্তুদের অপমান করা হবে। এরা জন্তুর থেকেও অধম, পিশাচের থেকেও অধম। মানে আমি মানছি যে মেয়েটির ওপর তাদের রাগ ছিল, মেয়েটি হয়তো তাদের কথা শোনেনি, এরকম ঘটনা ঘটছে। কাজের জায়গায় এই জিনিসগুলো হয়, কারণ পলিটিক্স সব জায়গাতেই আছে। কিন্তু তা বলে এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হবে? 150 গ্রাম সিমেন্ট আর বডিলি ফ্লুইড পাওয়া গেছে মেয়েটির শরীর থেকে। 150 গ্রাম। একজন পুরুষ যখন রিলিজ করে তখন হার্ডলি 6-7 গ্রামের বেশি সিমেন্ট রিলিজ করে না। সে জায়গায় 150 গ্রাম কীভাবে আসছে আমার মাথায় আসছে না। আর যা ভয়াবহ দৃশ্যটা আমার মনের মধ্যে আসছে, আমি তো ধারণাও করতে পারছি না এই জিনিসগুলো কী করে হচ্ছে।
আর শুধু যে একজন ডাক্তার এই ঘটনাটার একজন ভিকটিম সেটাও কিন্তু নয়, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা নারীকে এই জিনিসগুলো ভোগ করতে হচ্ছে। আমরা ডাক্তার বলে এই জিনিসটা ভায়োলেন্সের সাথে জড়িত বলে এই জিনিসটা আমাদের চোখের সামনে উঠে এসছে, কিন্তু এমন কত ঘটনা ঘটছে যেগুলো আমরা কিছুই জানি না। 2012 সালের নির্ভয়া কেস, ওই ভয়ঙ্কর দুর্ঘটনার যেটা আমাদেরকে এখনো শিউরে উঠতে হয় এটার কথা ভাবলে। 23 বছরের একজন নারী, তার সঙ্গে যেই জিনিসগুলো ঘটেছিল, আমরা ভেবেছিলাম যে এই ঘটনাটা দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, এরপরে ঘটনাগুলো কমবে, কিন্তু সেটা কিন্তু কমেনি। 2023-এ মণিপুর কেস, কুকি আর মেইটেই ট্রাইবের মধ্যে যে ঝামেলাগুলো হয়, তাতে দুটি মেয়েকে উল্লঙ্গ করে ঘুরিয়ে তাদেরকে রেপ করা হয়। 2024-এ আমরা দেখলাম। এরকম আরও কত আছে। 2021 সালে মুম্বাইতে সাকিনাকাতে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমরা কাদের মধ্যে বসবাস করছি? আমরা কাদের মধ্যে? এদেরকে মনস্টার বলাটাও আমার কম বলা হবে। আর প্রশাসন, আমি প্রশাসনের ওপরে তো ভরসাও করতে পারছি না। 2019 সালে উত্তরপ্রদেশে একজন এমএলএ 19 বছর বয়সের একজন মহিলাকে রেপ করেছে। প্রশাসন, পুলিশ, আর্মি, কেউ বাদ যাবে না। আমরা যাদের ওপর ভরসা করছি এই সমাজকে প্রোটেক্ট করার জন্য, তারাই আমাদেরকে এই জিনিসগুলো করছে। স্বাধীনতা 78 বছর হয়ে গেল, কিন্তু মেয়েরা কি সত্যি স্বাধীন হতে পেরেছে? আমি অ্যাজ এ মেয়ে আমি ধারণাও করতে পারি না যে এই পিশাচগুলো কিভাবে তাদের মধ্যে এই জিনিসগুলো উদয় হয়। তারা মেয়েদেরকে শুধু ভোগ্য পণ্য হিসাবেই দেখে আসছে যুগ যুগান্তর ধরে। যে কেসগুলোতে ভায়োলেন্স রয়েছে সেই কেসগুলোই আমাদের সামনে আসে, কিন্তু এমন অনেক কেসই আছে যেগুলো আমরা কিছুই জানতে পারি না। এমন অনেকেই আছে যারা আমাদের খুব নিজের, আমাদের বিশ্বাস অর্জন করে। কেন? কারণ ওই কয়েকটা মিনিটের জন্য, এই কয়েকটা মিনিটের কামনার জন্য, খালি শরীর পাওয়ার জন্য এদের এই যে বৃত্তি, এগুলো পিশাচের থেকেও অধম। আর কাদের বিশ্বাস করব? পুলিশ। 2022 সালে আসামে একজন পুলিশ 20 বছরের একজন মহিলাকে, আমি সব লিখে রেখেছি। আর্মি 2023 সালে জম্মু কাশ্মীরে কুচে আমি জানি না মানে কেন মেয়েদেরকে এত যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। হাটরাসে দলিত, একজন দলিতকে আমরা নিচু জাতি বলে অনেক ক্ষেত্রে অ্যালাউ করি না, কিন্তু সেই নিচু জাতির একজন মেয়েকে উচ্চ বর্ণের 4 জন পুরুষ, এটা পুরুষ তো নয়, এদেরকে নরপিশাচ বলাটাও অনেক বেশি বলা হয়ে যাবে, মনস্টার, তারা ওই জিনিসটা পাওয়ার জন্য একজন নিচু জাতির মেয়েকে স্পর্শ করল। এখন তাদের জাত গেল না, এরা জাতের দোহাই দেয়। আমার
আর এক্সপেকটেশনস নেই। যেই দেশে যারা উঁচু মহলে বসে আছে, ডাক্তার, জাজ, পুলিশ, আর্মি, এমএলএ, এরা যদি এই জিনিসগুলো করতে পারে, সেই দেশে আমি আর সেই সমাজে, দেশ তো বলা নয়, পুরো বিশ্বে এই ঘটনাগুলো ঘটছে, ইরানেও ঘটেছে, সেই সমাজে আমার আর কোনো এক্সপেকটেশনস নেই। আর সবাই বলছে বিচার পাওয়া অবশ্যই উচিত। হ্যাঁ, বিচার তো অবশ্যই পাওয়া উচিত, কিন্তু সেই বিচার তো আমরা পেলাম। নির্ভয়া কেসে কি বিচার পেয়েছিলাম? একটা দৃষ্টান্তমূলক বিচার পেয়েছিলাম, কিন্তু তারপরেও কি হলো? এই কলকাতার যে কেসটা, এই কেসটা মধ্যখানে অনেকদিন হলো, সব জায়গায় জমায়েত হয়েছে মানুষ, বিচার চাই, বিচার চাই, অনেকে অনেকভাবে প্রোটেস্ট করেছে, কিন্তু সত্যি কি বিচার হবে? মেয়েটির বডি, ডাক্তার, আমি মেয়েটি বলবো না, আমি ডাক্তার বলবো, কারণ তিনি একজন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ডাক্তারের বডি বাড়িতে নিয়ে আসা 2 মিনিটের পরেই আবার নিয়ে চলে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো তাড়াতাড়ি। শ্মশানে ডোম বলেছিল 2 জন আরও আছে, কিন্তু তাদেরকে ধমকে মেয়েটির বডি আগে পুরানো। কেন? বিচার কিভাবে পাবো আমরা, যেখানে এই জিনিসগুলো ঘটছে? প্রমাণ বিলুপ্ত করার সমস্ত চেষ্টা হচ্ছে। যে বিল্ডিংয়ে ঘটলো ঘটনাটা, পরের দিনকে সেইখানে অর্ডার হয়ে রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়ে গেল। কেন? প্রমাণ বিলুপ্ত করার জন্য। এই যে এত কিছু হচ্ছে, সুপ্রিম কোর্ট, সিবিআই, সত্যি কি আমরা কিছু বিচার পাবো এতে? আস্তে আস্তে তুলে ফিটিয়ে যাবে না? আর মেয়েরা আবার সেই একই পজিশনে থেকে যাবে। আমার আর কোনো এক্সপেকটেশনস নেই এই সমাজ থেকে। অ্যাজ এ সমাজ ফেলড। আমি তো এখানে আমরা বলাটাও ঠিক মনে করছি না, কারণ মেয়েদেরকে আমি এর মধ্যে ধরবই না। সবাই বলে হ্যাঁ, মেয়েরা আজকাল অনেক খোলামেলা ড্রেস পরছে, সবার ছেলেদের সাথে খোলামেলাভাবে মেশামেশি করছে, তাই জন্য এই ঘটনাগুলো ঘটছে। একটা 3.5 বছরের বাচ্চা, সে কি খোলামেলা ড্রেস পরেছিল? সে কি ছেলেদের সাথে খোলামেলাভাবে মিশেছিল? এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঝাড়খণ্ডে। 3.5 বছরের একটা স্কুলের বাচ্চা, তাকে ভ্যান ড্রাইভার নিলেন ভ্যানের মধ্যে। 85 বছরের একজন মহিলা, তিনি কি খোলামেলা ড্রেস পরেছিল? এই ঘটনাটা কোথায় ঘটেছে? উত্তরপ্রদেশে। একজন নানকে তো আমরা চিনি, খ্রিস্টান নান, তিনি তো সবসময় ঢাকায় ড্রেস পরে থাকেন। তাকে কে করলো এই জিনিসটা? বিশপ, যার কাছে মানুষে যায় ভালো বুদ্ধি পাওয়ার জন্য, জীবনের মার্গদর্শন করেন যিনি, তিনি ঘটনাটা ঘটালেন। একজন 17 বছরের টিনেজার তামিলনাড়ুতে কি করছিল না, ধর্মযাত্রায় গিয়েছিল। ক্লাব পার্টিতে যায়নি, ধর্মযাত্রায় গেছিল, সেখানে তাকে গ্যাং রেপ হতে হয়েছে। ঘটনাগুলোতে মেয়েরা ড্রেস পরছে, ছোট ছোট ড্রেস পরছে, খোলামেলাভাবে মেশামেশি করছে, মেয়েদের কিন্তু দোষ নেই, দোষগুলো ছেলেদের। ছেলে বলাটা আমার উচিত নয়। এই যে মেন উইল বি মেন কথাটা আছে না, এরা মেন নয়, এরা মনস্টার। এদের চোখের মধ্যে পট্টি বাঁধিয়ে আমাদের সমাজে আনা উচিত। মেয়েদের এখানে দোষ নেই।
আর যারা এই ধরনের কথাগুলো বলে যে মেয়েরা এসব করছে বলে ঘটনাগুলো বাড়ছে, তাদের জন্যই আজ এই সমাজের পরিস্থিতি। আজকে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, হয়তো অনেকে শুনবেন না পুরোটা, কারণ এই ভারী বিষয় অনেকে শুনতে পছন্দ করেন না, কিন্তু চোখ বন্ধ করে নিলে এই সত্যিটা লুকানো যায় না। সত্যিটা সবসময় সত্যিই থাকে। সবাই বলে মেয়েদেরকে এখন নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, দুর্গা হতে হবে, কালী হতে হবে। সব মেয়ের পরিস্থিতি কিন্তু সেই রকমভাবে থাকে না। প্রত্যেকটা মেয়ে কিন্তু দুর্গা বা কালী হতে পারে না, কারণ তাদের সংস্কার এইভাবে তারা ছোট থেকে বড় হয় না, তাদের এইগুলো শেখানো হয় না। আর নিজে নিজে এগুলো শেখা যায় না যতদিন না পর্যন্ত সেই পরিস্থিতির মধ্যে পড়া হচ্ছে। তাই যারা বলে এখন নিজের দুর্গা বা নিজেই কালী হতে হবে, সেগুলো কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর আমি এখন কলিযুগ বলে এই জিনিসটা যে ঘটছে, মেয়েদের সাথে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, তা কিন্তু নয়। এই জিনিসগুলো যুগ যুগান্তর ধরে হয়ে এসছে। তাই অ্যাজ এ মেয়ে আমি আর এই সমাজ থেকে কিছু এক্সপেক্ট করিনি, কিন্তু তাও আপনাদের আমি জানাবো কি কি ঘটনার জন্য আমি এই কথাগুলো বলছি। এটা নয় কলিযুগ, কলিযুগের আগে ছিল দাপর যুগ। দাপর যুগে আমরা কি দেখলাম? রাজমহিষী দ্রৌপদী, তার সাথে কি হলো? তার চিরহরণ হলো। আমরা না সাধারণ মেয়ে, আমাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটছে। সে তো রাজমহিষী ছিল, তাকেও কিন্তু ছাড়া হয়নি। আরেকটু এগিয়ে যাই, দাপর যুগের আগে কি আসে? ত্রেতা যুগ। ত্রেতা যুগের ব্রহ্মার মেয়ে, তিনি ব্রহ্মার মেয়ে ছিলেন, স্বয়ং ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, আমাদের সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এই বিশ্ব সৃষ্টি করেছেন, এই প্রকৃতি সৃষ্টি করেছেন, স্বয়ং ব্রহ্মা, তার মেয়ে, তার মানস কন্যা অহল্যা। খুবই সুন্দরী ছিলেন তিনি। তাকে ব্রহ্মা সৃষ্টি করার পরে ভাবলেন এই মেয়েটিকে বিবাহ দিতে হবে, একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে বিবাহ দিতে হবে। কাকে চুজ করলেন? না, গৌতম ঋষিকে। অহল্যার বিয়ে দিলেন গৌতম ঋষির সঙ্গে। গৌতম ঋষি অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি অনেক কিছু, তার জ্ঞান ছিল অনেক কিছু বিষয়। ভালো কথা, একজন সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে একজন ঋষির বিয়ে দেওয়া হলো, তাও মেনে নিলাম, ঠিক আছে। সেই ঋষি একদিন কিছু কাজে বাইরে গেছিলেন। সেই ব্রহ্মার মেয়ে এত সুন্দরী, এত সুন্দরী, স্বয়ং দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, তিনি আকর্ষিত হলেন, তিনি মোহে পড়লেন। তার মনে হলো এই মেয়েকে না পেলে আমার আর চলবে না। আমি মানুষকে বলছি, মানুষ নয়, এরা পিশাচ। দেবতারাও কিন্তু এই কাম থেকে দূরে কোনোদিন মেয়েদেরকে রাখেনি। তারা মেয়েদেরকে দেখেছে, মেয়ের শরীরটাকেই দেখেছে সেই হিসাবে, একজন ভোগ্য পণ্য হিসাবে। সেই দেবরাজ এলেন গৌতম ঋষি সেজে, এসে তিনি সিডিউস করলেন অহল্যাকে। দুরকম কাহিনী আছে এইটার ব্যাপারে।
অনেকে বলে অহল্যা নাকি বুঝতে পেরেছিল, তাও তিনি কৌতূহলের বশে ইন্দ্রের সাথে এক রাত কাটিয়েছিলেন। কিন্তু আমি তাদেরকে বলবো, যদিও তিনি বুঝতে পেরেছিলেন, ইন্দ্র তো একজন পুরুষ, তার শারীরিক ক্ষমতা একজন নারীর শারীরিক ক্ষমতার চেয়ে অনেক বেশি। তিনি যদি তাকে জোর জবরদস্তি করতেন, কেউ তো ছিল না, কেউ তো দেখার ছিল না সেখানে। তবে একজন পুরুষ যদি একটা মহিলাকে জোর করে, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো যে অহল্যা নিজের ইচ্ছায় ইন্দ্রের সাথে সহবাস করলেন? আমি কি বলবো সেটা? আর আরেকটা কাহিনী কি আছে না, সেটা তো সবাই আমরা জানছি, কলিযুগে যেটা হামেশাই হয়ে যাচ্ছে, জলভাত হয়ে গেছে। তো এনিওয়ে, এই ঘটনাটা ঘটলো। তারপরে ঋষি গৌতম ফিরে এলেন। ফিরে আসার পরে কি করলেন তিনি দেখলেন যে ইন্দ্র আর তার পত্নী এরকম সহবাস করেছেন। যথারীতি তিনি রেগে গেলেন। তো তিনি একজন ঋষিমুনি ব্যক্তি, অবশ্যই তার রেগে যাওয়াটাই স্বাভাবিক। তিনি ইন্দ্রকে তিরস্কার করলেন, অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন না, তার সারা শরীরে সহস্র যোনি উৎপত্তি হবে। ভালো কথা। এবার ইন্দ্র দেবরাজ ছিলেন, তিনি বললেন যে এইভাবে সহস্র যোনি নিয়ে তার পক্ষে কাজ করা সম্ভব না, এটাকে মডিফাই করে দেওয়া হোক। মডিফাই করে ঋষি গৌতম কি করলেন, তিনি সহস্র চোখ দিয়ে দিলেন। যে সহস্র চোখ, সহস্র নেত্র ইন্দ্রের সারা শরীরে তিনি দিলেন মডিফাই করে, যোনির বদলে নেত্র। খুব ভালো কথা। তাহলে ইন্দ্র একটা ঘটনা ঘটালেন, তার শাস্তি হিসাবে তিনি সহস্রটা চোখ পেলেন, যাতে তিনি একটু বেশিই দেখতে পাবেন। আর তারপরে কি হলো, তিনি চলে গেলেন রিটার্ন তার নিজের থ্রোনে, তার রাজগাদ্দি সামলানোর জন্য, তাই না? তিনি দেবতাদের রাজা, তার রাজ্য সামলানোর জন্য তিনি চলে গেলেন। ব্যাস, এইটুকুনি শাস্তি হয়ে গেল। আর ঋষি গৌতম অহল্যার সাথে কি করলেন, তার নিজের স্ত্রীর সাথে কি করলেন? সেই স্ত্রী যে ছিল দুর্বল কম্পেয়ার টু দেবরাজ ইন্দ্র, তিনি বললেন তুমি পাষাণের মতন আচরণ করেছো, তাই জন্য আমি তোমাকে পাষাণ বানিয়ে দেব। অহল্যাকে একটা পাথর বানিয়ে দিলেন। সেই অহল্যা পাথরের ভেতরে থেকে কত বছর নিজের সেই একটা মুহূর্তের, যেই মুহূর্তটা তার জীবন পুরো বদলে দিল, সেই মুহূর্তের জন্য অনুতাপ করতে লাগে। এই যে মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটে না, সবাই বলে এটা কয়েক মিনিটের ব্যাপার, কয়েকটা মুহূর্তের ব্যাপার। এই মুহূর্তটা কেটে যায়, শরীরও রিকভার করে নেয়, কিন্তু আমাদের আত্মায়, আমাদের মনে যে আঘাতটা লাগে না, এটা কিন্তু রিপেয়ার হয় না সঙ্গে সঙ্গে, এটা রিপেয়ার করা যায় না। এগুলো আত্মাতে চির ধরা বলে। আত্মা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এগুলো সহজে জোড়া লাগে না। শরীর রিকভার করে নেয় এই আঘাত থেকে, মন কিন্তু মনে রাখে, আত্মা রিকভার করে না তো তাড়াতাড়ি।
তো সেই অহল্যা বহু বছর ধরে অনুতাপ করলেন ওই কটা মুহূর্তের জন্য। তিনি ডাবল পানিশমেন্ট পেলেন। তার নিজের শরীরের উপরে এই ঘটনাটা ঘটল, তারপরেও তাকে অতগুলো বছর ধরে নিজের মনের ওপরে এই ঘটনা, মন ভাঙল, আত্মা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপরেও তিনি শাস্তি ভোগ করলেন অতগুলো বছর ধরে পাথর হয়ে। তারপরে আমরা জানি শ্রীরাম সেখানে এসে অহল্যাকে উদ্ধার করলেন নিজের পায়ের ছোঁয়া দিয়ে। আমি ভগবান রামের একটা জিনিস দেখেছি, তিনি অতীতে কি হয়ে গেছে সেটার উপর বেশি নজর দেন না, তিনি বর্তমানে থাকতে পছন্দ করেন। আমাদেরও সেটা ফলো করা উচিত। অবশ্যই অতীতে কি হয়ে গেছে সেটা আমাদের নজরে আনা উচিত না, মনে আনা উচিত না। আর ভগবান রামের আর একটা বৈশিষ্ট্য, তিনি যেটা নিয়ে তিনি কিছু করতে পারবেন না সেটা নিয়ে তিনি ভাবেন না বেশি। অবশ্যই এই গুণগুলো আমাদের মধ্যে আনা উচিত, কিন্তু আমরা কিন্তু সব ব্যাপারে এই জিনিসগুলো কিন্তু কাজ করে না। আমরা এগুলো করতে পারবো না সব ব্যাপারে। আমি যে ওই যে বললাম, একটা মেয়ে যখন এই দুর্ঘটনার মধ্যে দিয়ে একটা মেয়ে যায়, তার যে শরীরে আঘাত সেটা কিন্তু মিটে যায়, সেটা রিকভার করে যায়। তার মনের আঘাতগুলো, তার আত্মার ওপর যে আঘাত হয়েছে সেগুলো কিন্তু এত সহজে রিকভার হয় না। আমি যদি বলি যে আমার পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা হয়েছে হয়েছে, আমি বর্তমানেই থাকবো, আমি বর্তমানের কথা ভাববো, অতীতের কথা ভাববো না, ভবিষ্যতের কথা চিন্তা করব, সেটা কিন্তু সম্ভব নয়। এই যে ট্রমাগুলো মেয়েরা ভোগ করে না, এই ট্রমাগুলো ওইভাবে যায় না যে আমি ভাববো না তা বলেই যে আমার মনে এগুলো আসবে না, সেটা কিন্তু হয় না। এগুলো মনে আসে, এই ট্রমাগুলো থাকে। এগুলো যে আত্মার ওপর যে আঘাত, এগুলো কিন্তু ভোগ করতে হয়। আমি যদি ভাবি যে আমি না মনে করব না, ওভাবে কিন্তু হয় না। তো এনিওয়ে, তো এই ঘটনাটা ঘটলো। তো সেই কারণে আমি বলি যে স্বয়ং ভগবান ব্রহ্মা তার কন্যা এই ঘটনার মধ্যে দিয়ে, এই পীড়ার মধ্যে দিয়ে গেছে, সে জায়গায় আমি আর এই সমাজ থেকে কি এক্সপেক্ট করতে পারি? আমার তো মনে হয় যেই আত্মাগুলো এই সমাজে মেয়ে হয়ে জন্মাচ্ছে, তারা এখানে সবাই পানিশমেন্ট ভোগ করার জন্যই আসে। এই যে বলে না যে কর্মফল ভোগ করার জন্য আমরা আসি, হ্যাঁ, এগুলো কর্মফল, এগুলো ভোগ করার জন্যই আমরা আসি। আমি জানি না যে অতীতে কি আমরা এমন কাজ করেছিলাম যার জন্য মেয়ে হয়ে এসে এই রেপ আমাদের হতে হচ্ছে। এটা কোন কর্মের ফল আমরা পাচ্ছি আমি জানি না। ব্রহ্মার মেয়ের কি কেমন কর্ম ছিল যার জন্য তাকে এই বল? তাকে তো ব্রহ্মা নিজেই সৃষ্টি করেছিলেন, তার তো আগে কোনো কর্ম ছিল না। কিসের কর্মফল আমি জানি না। রেপ কারোর কর্মফল হতে পারে কিনা, কিন্তু রেপ কিন্তু অনেক মেয়েদের হতো। ভায়োলেন্ট যেই ঘটনাগুলো থাকে সেগুলো আমরা জানতে পারি, কিন্তু এরকম অনেক আছে যেগুলোর কথা আমরা জানতে পারি না। নিজের স্বামী, বয়ফ্রেন্ড
রিলেটিভস, কে বলবে এই ঘটনাগুলো? প্রত্যেকটা পাঁচজন মেয়ের মধ্যে একজনকে এই ঘটনাগুলো ভোগ করতে হয়। আমি চাই না কাউকে ভোগ করতে হোক বলে, কারণ এই যে যন্ত্রণাটা সবাই কিন্তু সহ্য করতে পারে না, সবার এই ক্ষমতা থাকে না, তারা পুরোপুরি ভেঙে পড়ে। আমি তাদের ভিকটিমও বলবো না, আমি তাদের সার্ভাইভারও বলবো না, আমি তাদের একজন নারীই বলবো। এমন একজন নারী যে এত কিছু সহ্য করার পরেও এখানে রয়েছে, তার জীবন শেষ করেনি। আর আমি চাই না এই জীবন শেষ করুক, কারণ যখন আমাদের সঙ্গে কোনো খারাপ কিছু হয় আর আমরা রিভেঞ্জ না নিয়ে সেটা ভগবানের ওপর ছেড়ে দিই, এই প্রকৃতি তখন আমাদের হয়ে সেই রিভেঞ্জটা নেয়। আমি চাই প্রত্যেকটা মেয়ে বেঁচে থাকুক এবং জানুক তার উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারীকে প্রকৃতি কি সাজা দিয়েছে। আর এটা হবে। প্রত্যেকটা কর্মের একটা কর্মফল থাকে, একটা কনসিকুয়েন্স থাকে। শুধু আধ্যাত্মিকভাবে নয়, আমরা বিজ্ঞানেও দেখেছি এই জিনিসটা। নিউটনের 3rd ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। রিয়াকশন হবেই। কাউকে ক্ষমা করে দিয়ে তাকে ভুলে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল মনে হতে পারে, কিন্তু এটা করা উচিত নিজের জন্য, নিজে যাতে আমরা এগিয়ে যাই। এটা মানে এই নয় যে আপনি ভুলে গেলেন বা তার ওপর আপনার রাগ কমে গেল, সেটা কিন্তু নয়। আপনি তার উপর রেগেও থাকতে পারেন, আবার তাকে ক্ষমাও করে দিতে পারেন, উইদাউট টেকিং রিভেঞ্জ, and let the universe take the revenge for you. Hare Krishna.